মার্কিন প্রতিনিধি পরিষদে প্রায় ২৯ ঘন্টার টানা বিতর্ক শেষে পাশ হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিগ বিউটিফুল বিল। একই দিন ইউক্রেন যুদ্ধের মূল লক্ষ্যে কোনো ছাড় দেবেন না বলে এক ফোন আলাপে ট্রাম্পকে জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে মস্কো। ওদিকে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় ৪৮ ঘন্টায় নিহত হয়েছেন ৩ শতাধিক ফিলিস্তিনি। তারপরও পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সাথে যুক্ত করার কথা ভাবছেন নেতানিয়াহু প্রশাসন। জানাবো সেই খবর ও বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি রুবাইয়া তদিতি। টানা ২৯ ঘন্টা তর্ক বিতর্কের পর অবশেষে মার্কিন কংগ্রেসে ভোটাভুটিতে পাশ হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচিত বিগ বিউটিফুল বিল। কংগ্রেসের রিপাবলিকান নিয়ন্ত্রিত নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অল্প ব্যবধানে কর হ্রাস ও সরকারি ব্যয়ের বিশাল এই প্যাকেজ পাশ হয়। বিলটি নিয়ে ট্রাম্পের নিজ দলেও প্রবল বিরোধিতা ছিল। মার্কিন প্রতিনিধি পরিষদে ভোটাভুটির জন্য নেয়ার আগে মঙ্গলবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিলটি মাত্র এক ভোটের ব্যবধানে উতরে যায়। এবার ট্রাম্প বিলটিতে সই করলেই এটি আইনে পরিণত হবে। ট্রাম্প জানিয়েছেন স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫টায় বিলটিতে সই করবেন তিনি। এর আগে চলতি সপ্তাহের শুরুতে সিনেটে বিলটি পাশ হয়। এই বিলে কর কমানো, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ কমানো, সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানো ও অভিবাসন নিয়ন্ত্রণে খরচ বাড়ানোর কথা বলা হয়েছে। এদিকে মার্কিন প্রতিনিধি পরিষদে ডোনাল্ড ট্রাম্পের বিশাল বাজেট বিলটি পাশ হলেও নতুন ও বিতর্কিত এই বিল নিয়ে খোদ রিপাবলিকান দলের ভেতরেই প্রশ্ন ওঠে। বিভিন্ন কারণে সরকারি ব্যয় অনুমোদনের এই বিলের ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার প্রচারে ট্রাম্প বারবার বলেছিলেন বিগ বিউটিফুল বিলের কথা। ক্ষমতায় এলেই এটি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। ট্রাম্পের ভাষায় এই বিগ বিউটিফুল বিল মার্কিন জনগণের অনেক সমস্যার সমাধান করবে। সবচেয়ে বড় বিলটি পাশ হওয়ায় আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এটি সত্যি দুর্দান্ত হতে চলেছে। বিলটি এই দেশকে একটি রকেট জাহাজে পরিণত করবে। সরকারি এই ব্যয় প্যাকেজে ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতির অনেকগুলোই পূরণের প্রস্তাব রাখা হয়েছে, যার মধ্যে আছে সামরিক খরচ বৃদ্ধি, অবৈধ অভিবাসী প্রত্যাশীদের নিজ দেশে ফেরত পাঠানোর বড় একটি উদ্যোগের অর্থায়ন ও তার প্রথম মেয়াদে প্রতিশ্রুত $4.5 ট্রিলিয়ন মার্কিন ডলার কর রেয়াতের মেয়াদ বাড়ানো। কিন্তু বিভিন্ন কারণে সরকারি ব্যয় অনুমোদনের এই বিলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিলে জাতীয় দেনা বড় আকারে বাড়ানোর পাশাপাশি সামাজিক সুরক্ষা বলয়ের আওতা কমিয়ে আনার প্রস্তাব রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে এই বিলের ফলে স্বাস্থ্য বীমা খাতে অন্তত 1,70,00,000 মানুষ ক্ষতির শিকার হবেন। পল্লী অঞ্চলের অনেক হাসপাতাল অর্থায়নের অভাবে বন্ধ হয়ে যাবে। এর আগে মে মাসে পার্লামেন্টের নিম্নকক্ষে অনুমোদন পাওয়ার পর গত মঙ্গলবার মাত্র এক ভোটের ব্যবধানে এই বিল সিনেটে পাশ হয়, কিন্তু সিনেট সদস্যরা এতে কিছু পরিমার্জনা যোগ করে। এদিকে রিপাবলিকান দলের মধ্যপন্থীরা আশঙ্কা করছেন এই ধরনের বিতর্কিত সিদ্ধান্তে পরবর্তী নির্বাচনে দলের জয় সংশয়ে পড়ে যেতে পারে। আর ডেমোক্রেট আইন প্রণেতারা ইঙ্গিত দিয়েছেন এই বিলের বিরুদ্ধে তারা লড়াই অব্যাহত রাখবেন এবং 2026 সালের কংগ্রেস নির্বাচনের প্রচারণায় এই বিলের বিরোধিতা বড় ভূমিকা রাখবে। শারমিন স্বপ্না, 71। এর আগে ট্রাম্পের প্রস্তাবিত কর বিল সিনেটে পাশ হলে নতুন রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দেন দলটির ধনকুবের ইলন মাস্ক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় তিনি জানান, বিগ বিউটিফুল বিল পাশের পর তিনি আমেরিকান পার্টি নামে নতুন একটি দল গঠন করবেন। যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের কণ্ঠস্বর শোনার জন্য বিকল্প কোনো রাজনৈতিক দল দরকার বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন ঋতু সাহা।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ডোনাল্ড ট্রাম্পের পক্ষে বেশ সরব ছিলেন ইলন মাস্ক। আলোচিত এই দুই ব্যক্তির রসায়ন সে সময় বেশ আলোচনার জন্ম দিয়েছিল। ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচিত করার পেছনে কোটি কোটি ডলার খরচ করেছেন মাস্ক, এমন গুঞ্জনও রয়েছে। তবে ট্রাম্প ও মাস্কের এই ঘনিষ্ঠ বন্ধুত্বের ফাটল ধরতেও সময় লাগেনি। মার্কিন প্রশাসনে 130 দিনের দায়িত্ব পালন শেষে ট্রাম্পকে যেন নিজের শত্রু বানিয়ে ফেলেছেন মাস্ক। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিগ বিউটিফুল বিল ঘোষণা তাদের মধ্যকারের শত্রুতাকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। এমনকি কংগ্রেসে এই বিল পাশ হলে নতুন রাজনৈতিক দল গঠন করার হুমকিও দেন তিনি। বিলটিতে কর ছাড়ের পাশাপাশি স্বাস্থ্যসেবা ও দরিদ্রদের জন্য খাদ্য সহায়তা কমানোর কথা বলা হয়েছে। এরই প্রেক্ষিতে গেল সোমবার মাস্ক এক পোস্টে লেখেন, বিলটি পাশ হলে পরদিনই আমেরিকা পার্টি গঠন করা হবে। তিনি বলেন, দেশে ডেমোক্রেট রিপাবলিকান মিলিয়ে একটাই দল চলছে। মানুষের আসল কণ্ঠস্বর শোনার জন্য এখন বিকল্প দরকার। এর আগে গেল 5ই জুন ইলন মাস্ক তার এক্স অ্যাকাউন্টে এক জরিপ চালান। সেখানে যুক্তরাষ্ট্রে একটি নতুন রাজনৈতিক দল গঠনের পক্ষে ভোট দেয় 80.4% মানুষ। জরিপটিতে প্রায় 56 লাখ মানুষ অংশ নিয়েছিল। ঋতু সাহা, 71। গাজার মানুষের নিরাপত্তা কামনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজাবাসী নরকের ভেতর দিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। একই দিন হামাসকে নির্মূল ও সমস্ত জিম্মিকে মুক্ত করার আবারও প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে গাজায় কার্যকর যুদ্ধবিরতির নিশ্চয়তা চেয়েছে হামাস। এদিকে গত 48 ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজায় অসংখ্য ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। গাজায় থেমে নেই বাস্তুচ্যুত আর ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর একচেটিয়া হামলা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF পরিচালিত খাদ্য সাহায্য কেন্দ্রে সহায়তা নিতে আসা সাধারণ মানুষের উপর ইসরায়েলি বাহিনী গুলি চালালে কমপক্ষে 33 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আল মাওয়াসি এলাকার একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় 13 জন নিহত হন। গাজা শহরের পশ্চিমে উদ্বাস্তুদের আশ্রয়স্থল মুস্তাফা হাফেজ স্কুলেও হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকায় সাধারণ মানুষের বিরুদ্ধে ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল, যা ফিলিস্তিনিদের উপর চলমান গণহত্যার অংশ। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চান গাজার মানুষ নিরাপদে থাকুক। অন্যদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই নেতানিয়াহু হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করেছেন। আমি বলছি, কোনো হামাস থাকবে না। আমরা আর সেদিকে ফিরে যাচ্ছি না। আমরা তাদের সম্পূর্ণরূপে নির্মূল করব। আমরা আমাদের সকল জিম্মিকে মুক্ত করব। আমরা একসাথে এটি অর্জন করব। এদিকে হামাস জানিয়েছে, তারা এই নিশ্চয়তা চায় যে নতুন মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব যুদ্ধের অবসান ঘটাবে। যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব তারা পর্যালোচনা করছেন বলে জানিয়েছে হামাস। এমন পরিস্থিতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকো আলবানিজ ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ তুলে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ এবং বাণিজ্য ও আর্থিক সম্পর্ক সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। মনিরুজ্জামান বাবু, 71। দখলকৃত পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সাথে যুক্ত করার কথা ভাবছে বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন। এ বিষয়ে পার্লামেন্টে চিঠি দিয়েছে ক্ষমতাসীন লিকুদ পার্টি, যাতে স্বাক্ষর দিয়েছেন 14 জন এমপি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকায় এই পদক্ষেপের জন্য এটি উপযুক্ত সময় বলে মনে করছে তেল আবিব। এদিকে পশ্চিম তীরকে ইসরায়েলে সংযুক্ত করার আহ্বান জানানোয় ইসরায়েলি সরকারের তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। এছাড়া আল আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। আরও জানাচ্ছেন ঋতু সাহা।
গাজার বর্বরতম হামলার পাশাপাশি গেল ১.৫ বছর ধরে ইসরায়েলি বাহিনীর হামলার টার্গেট হয়েছে পশ্চিম তীরও। গত কয়েকদিনে আরও বেড়েছে উত্তেজনা ধরপাকড়। এর মাঝেই পশ্চিম তীর নিয়ে নতুন ছক কষেছে তেল আবিব। পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সার্বভৌম অঞ্চল হিসেবে যুক্ত করতে চান বেনিয়ামিন নেতানিয়াহু। এই ইস্যুতেই দেশটির পার্লামেন্টে চিঠিও দিয়েছে প্রধানমন্ত্রীর দল লিকুদ পার্টি। ইরানে ইসরায়েলের বিজয়কে সাফল্য আখ্যা দিয়ে এই চিঠিতে বলা হয়, ইসরায়েলের সার্বভৌমত্বের জন্য হুমকি এমন কোনো কিছুর অস্তিত্ব রাখাই ঠিক হবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পাশে থাকায় এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য এখনই উপযুক্ত সময় উল্লেখ করা হয়েছে চিঠিতে। এতে স্বাক্ষর করেছেন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্জ সহ ১৫ জন লিকুদ এমপি। আগামী ২৭ জুলাই এর মাঝে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার পরিকল্পনা তাদের। এদিকে দখলকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সার্বভৌম অঞ্চল হিসেবে সংযুক্ত করার আহ্বান নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়েছে তুরস্ক। চলমান যুদ্ধবিরতি উদ্যোগের সময় এমন পদক্ষেপকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখেছে তুরস্ক সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশ। বৃহস্পতিবার এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি নেতাদের দায়িত্বজ্ঞানহীন ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী সংযুক্তির আহ্বান স্পষ্টতই দখল স্থায়ী করার নীতির অংশ। এটি বহু বছর ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের গ্রহণ করা সমাধান নীতিকে অবজ্ঞা করে। বিবৃতিতে তুরস্ক পুনরায় পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠান আহ্বান জানিয়েছে। এছাড়া ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদ চত্বরে হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। বৃহস্পতিবার ইসরায়েলি ওই বসতি স্থাপনকারীরা চত্বরে অতর্কিতভাবে ঢুকে পড়ে। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী নিরাপত্তা ব্যবস্থার আওতায় মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে ধর্মীয় আচার পালন করেছে ওই বসতি স্থাপনকারীরা। ঋতু সাহা, ৭১। ইসরায়েল যদি আবারও কোনো ধরনের আগ্রাসন চালায় তবে ইরান আরও কঠিন জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি। লেবাননের আল মায়াদিন টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে মুসাভি বলেন, ইসরায়েলি শাসন ব্যবস্থা সাম্প্রতিক আগ্রাসনে বড় ধরনের পরাজয় বরণ করেছে। তারা যদি আবারও ভুল করে তাহলে ইরানি জাতি ও সশস্ত্র বাহিনী তাদের আরও কঠিন জবাব দেবে। ইরান এখনও তার সমস্ত সামরিক ক্ষমতা ব্যবহার করেনি বলেও জানান তিনি। ফিলিস্তিন ও ফিলিস্তিনিদের প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান মুসাভি। গুপ্তচর সন্দেহে বিপুল সংখ্যক আফগানকে দেশে পাঠাচ্ছে ইরান। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR জানিয়েছে, ইরান ইসরায়েল সংঘাত চলাকালে ইরান প্রতিদিন ৩০,০০০-এর বেশি আফগানকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। এই সংখ্যাটি সংঘাতের আগের তুলনায় প্রায় ১৫% বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন তিনি। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, আফগানিস্তানে তালেবান ক্ষমতা নেয়ার পর ২০২২ সালে প্রায় ২৬ লাখ আফগান ইরানে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই বসবাস করছেন। গেল মঙ্গলবার ইরান সরকারের মুখপাত্র বলেন, তারা সবসময় ভালো আতিথেয়তা দেওয়ার চেষ্টা করেছেন, তবে জাতীয় নিরাপত্তা ইরানের মানুষের অধিকার। তাই অবৈধভাবে থাকা বিদেশিদের অবশ্যই তাদের নিজ দেশে ফিরে যেতে হবে বলে জানিয়েছেন তিনি। এটাকে বিতাড়ন না বলে নিজ দেশে প্রত্যাবর্তন হিসেবে দেখতে হবে বলেও জানান তিনি। তবে ইউক্রেনে বেশ কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রের চালান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কিয়েভ। এতে রুশ হামলা প্রতিরোধ করা আরও কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছে ইউক্রেন। দেশটির ধারণা, এর ফলে যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে। বিস্তারিত চৈতি সরারের প্রতিবেদনে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণ মাত্রার আগ্রাসনের পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে $১০,০০০ কোটি বেশি সামরিক সহায়তা দিয়েছে। এত সহায়তার কারণে যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্র মজুদ বিপজ্জনকভাবে কমে যাচ্ছে। এই আশঙ্কায় এবার ইউক্রেনকে অস্ত্র সহায়তা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। পেন্টাগনের সিদ্ধান্ত অনুযায়ী ৩০টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, ৮৫০০টি ১৫৫ মিলিমিটার গোলা, ২৫০টির বেশি GMLRS রকেট, ১৪২টি হেলফায়ার এয়ার টু সারফেস ক্ষেপণাস্ত্র অস্ত্রের চালান আপাতত স্থগিত করা হয়েছে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা এবং রুশ ঘাঁটিতে আঘাত হানার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এসব অস্ত্র।
কিয়েভ বলছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকেই ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানে পরিবর্তন এসেছে। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির সম্ভাবনার কথা বলা হলেও এখনো পর্যন্ত নতুন কোনো সামরিক সহায়তা ঘোষণা করেনি হোয়াইট হাউস। আর পেন্টাগন বলছে আগের প্রশাসনের আওতায় অনুমোদিত অস্ত্র সহায়তার শেষ চালান পাঠানো হয়েছে, নতুন করে আর কোনো অস্ত্র সহায়তার ঘোষণা আসেনি। যুক্তরাষ্ট্রের নিজস্ব স্বার্থে এমন সিদ্ধান্ত বলে জানান হোয়াইট হাউসের উপপ্রেস সচিব আনা কেলি। এদিকে ইউক্রেন আশঙ্কা করছে এই সিদ্ধান্তের ফলে রুশ আগ্রাসন আরও বাড়বে, যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে। এটি আমাদের জন্য অত্যন্ত অস্বস্তিকর। এ ধরনের সিদ্ধান্ত কেবল যুদ্ধ ও সন্ত্রাস চালিয়ে যেতে আগ্রাসী শক্তিকে উৎসাহিত করবে, শান্তির পথ বেছে নিতে নয়। তবে যুক্তরাষ্ট্রের এই অবস্থানকে স্বাগত জানিয়েছে রাশিয়া। তাদের মতে অস্ত্র সরবরাহ কমে গেলে যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনাও বাড়বে। গত সপ্তাহে ইউক্রেনের উপর এ যাবৎকালের সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। 500টির বেশি ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় ইউক্রেনের বিভিন্ন শহরের দিকে। আর এর মধ্যেই ইউক্রেনকে দেয়া কিছু অস্ত্র সহায়তা স্থগিতের সিদ্ধান্ত জানালো যুক্তরাষ্ট্র। চৈতি সরওয়ার, ৭১। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের শেষ চাইলেও রাশিয়া যুদ্ধের মূল লক্ষ্য থেকে পিছিয়ে আসবে না বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক ফোন আলাপে একথা জানান তিনি। এই ফোন আলাপ নিয়ে ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ সাংবাদিকদের জানান, ফোন আলাপে ইরান এবং মধ্যপ্রাচ্যের বিষয় নিয়ে আলোচনা করেন পুতিন ও ট্রাম্প। এ সময় ট্রাম্প ইউক্রেনে সামরিক পদক্ষেপের দ্রুত অবসানের বিষয়টি আবারও উত্থাপন করেন। উশাকভ জানান, গত মাসে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবন্দী এবং নিহত সেনাদের মরদেহ বিনিময়ের জন্য চুক্তি বাস্তবায়ন সম্পর্কে ট্রাম্পকে জানিয়েছেন এবং তাকে জানিয়েছেন যে মস্কো কিয়েভের সাথে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। এদিকে এই ফোন আলাপের বিষয়ে সাংবাদিকদের ট্রাম্প জানান, এই আলোচনায় ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।